লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতির মাঝেই দেশটিতে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশনস ইন্টারিম ফোর্স ইন লেবাননে অংশ নিতে দেশ ছেড়েছেন বাংলাদেশ নৌবাহিনীর ৭৫ সদস্যের একটি দল। ২৬ নভেম্বর মঙ্গলবার জাতিসংঘের বিমানযোগে চট্টগ্রামস্থ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন নৌবাহিনীর ওই ৭৫ সদস্য। উক্ত নৌ সদস্যগণ বাংলাদেশ কন্টিনজেন্ট ব্যানকন 15 এর আওতায় নৌবাহিনী যুদ্ধজাহাজ সংগ্রামে যোগদান করবেন। বিদায়ের প্রাক্কালে চিফ স্টাফ অফিসার টু কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল নৌ সদস্যদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। এ সময় নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে গত ১৯ নভেম্বর প্রথম গ্রুপে ৩৫ জন নৌ সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশনস ইন্টারিম ফোর্স ইন লেবানন ইউনিফিলে অংশগ্রহণ করেন। অপরদিকে ব্যানকন 14 এর নৌ সদস্যগণ ২৭ নভেম্বর বুধবার বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। এর আগে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল জাতিসংঘ শান্তিরক্ষা মিশনগামী নৌ সদস্যদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানান এবং নৌ সদস্যদের উদ্দেশ্যে সততা, নিষ্ঠা এবং পেশাগত দক্ষতার মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ নৌবাহিনী তথা দেশের ভাবমূর্তি সমুন্নত ও উত্তরোত্তর বৃদ্ধি করতে সকল নৌ সদস্যদের একযোগে কাজ করার দিক নির্দেশনা প্রদান করেন। উল্লেখ্য যে ২০১০ সাল থেকে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে আসছে। ভূমধ্যসাগরে মাল্টিন্যাশনাল মেরিটাইম টাস্ক ফোর্সের সদস্য হিসেবে উপমহাদেশের মধ্যে একমাত্র বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত রয়েছে। বর্তমানে নিয়োজিত নৌবাহিনী যুদ্ধজাহাজ সংগ্রাম লেবাননের ভূখণ্ডে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ অনুপ্রবেশ প্রতিহত করতে দক্ষতার সাথে কাজ করে চলেছে। পাশাপাশি উক্ত জাহাজ লেবানিজ জল সীমায় মেরিটাইম ইন্টারডিকশন অপারেশন পরিচালনা, সন্দেহজনক জাহাজ ও এয়ারক্রাফটের উপর নজরদারি, দুর্ঘটনা কবলিত জাহাজে উদ্ধার তৎপরতা এবং লেবাননের সামরিক সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান সহ লেবাননে বসবাসরত বাংলাদেশিদের নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে। লেবাননে মোতায়েনের পর থেকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় গত ১৪ বছর ধরে বাংলাদেশের নৌ সদস্যরা অত্যন্ত আন্তরিকতা, নিষ্ঠা ও দক্ষতার সাথে অর্পিত দায়িত্ব পালন করে চলেছে। এই গর্বিত অংশগ্রহণে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি ও সুনাম বৃদ্ধি করে চলেছে বাংলাদেশ নৌবাহিনী। এদিকে ইসরায়েল জাতিসংঘের কাছে বারবার লেবানন থেকে শান্তিরক্ষীদের সরিয়ে নেওয়ার দাবি জানাচ্ছে। তা সত্ত্বেও জাতিসংঘ জানিয়েছে দক্ষিণ লেবাননে তাদের শান্তিরক্ষীরা নিজ নিজ অবস্থানে থাকবেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের প্রধান জন-পিয়েরে ল্যাক্রোইক্স এক সংবাদ সম্মেলনে বলেছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং শান্তিরক্ষী বাহিনীতে সৈন্য পাঠানো সদস্য রাষ্ট্রগুলোর পূর্ণ সমর্থনে ইউনিফিল মোতায়েন রাখার সিদ্ধান্ত হয়েছে এবং এটি বহাল থাকবে। ক্ষণে ক্ষণে বিস্ফোরণের শব্দ, প্রতি মুহূর্তে প্রাণহানির ভয়। কোথাও বসত বাড়ি ধসে পড়ছে তো কোথাও মসজিদ ও হাসপাতালে আক্রমণ চলছে। বিগত ১৩ মাস ধরে এটিই গাজার চিত্র। বর্বর ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞ ও তীব্র মানবিক সংকটের মাঝেই প্রবল মানবেতর দিন কাটাচ্ছে গাজাবাসী। এর মাঝেই অব্যাহত ইসরায়েলি আগ্রাসনে হু হু করে প্রতিদিন নিরীহ জনসাধারণের লাশের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। জানা গেছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় কমপক্ষে আরও ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪৪,২৫০ জনে পৌঁছেছে, আর এ সংখ্যা ক্রমেই বাড়ছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। অন্যদিকে গাজা ভূখণ্ডে চলমান যুদ্ধে আরও এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ২৬ নভেম্বর মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, নিরলস জায়নবাদীদের হামলায় আরও অন্তত ১,০৪,৭৪৬ জন ব্যক্তিও আহত হয়েছেন। মন্ত্রণালয়টি বলছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ১৪ জন নিহতের পাশাপাশি আরও ১০৮ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০,০০০-এরও বেশি লোক
নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। এদিকে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে চলমান যুদ্ধে আরও এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে নিহত ওই সৈনিককে তেমের ওথমান বলে শনাক্ত করা হয়েছে। ২১ বছর বয়সী এই সেনা কেফির ব্রিগেডের নাহশন ব্যাটালিয়নের সঙ্গে যুক্ত ছিল। ইসরায়েলি সেনাবাহিনীর প্রকাশিত সামরিক পরিসংখ্যান অনুসারে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ার পর থেকে সর্বশেষ এই সেনার মৃত্যুসহ নিহত মোট ইসরায়েলি সৈন্যের সংখ্যা বেড়ে ৮০৫ জনে পৌঁছেছে। লম্বা সময় ধরে লেবানন জুড়ে দখলদার ইসরায়েলি সামরিক বাহিনীর নির্মম আগ্রাসনের জেরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে দেশটিতে। যদিও ২৭ নভেম্বর বুধবার থেকে হিজবুল্লাহর সাথে একটি কার্যকর যুদ্ধবিরতিতে গিয়েছে বর্বর ইসরায়েল, কিন্তু জানা গেছে এই যুদ্ধবিরতির সময়কাল শুরুর কয়েক ঘণ্টা আগে লেবাননের উত্তরাঞ্চলীয় সীমান্তে সিরিয়া সংলগ্ন ৩টি স্থানে প্রথমবারের মতো হামলা চালিয়েছে ইসরায়েল। ২৬ নভেম্বর মঙ্গলবার গভীর রাতে এই হামলা চালানো হয়। লেবাননের পরিবহন মন্ত্রী আলী হামিয়ের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। তিনি বলেছেন, হামলার কারণে সীমান্তের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। অবশ্য সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটির পূর্বাঞ্চলীয় সীমান্তে ইসরায়েলি হামলার কারণে সিরিয়ার সঙ্গে সংযোগকারী একাধিক পথ বন্ধ করে দেওয়া হয়েছে। এই হামলা এমন সময় চালানো হলো যখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে অস্ত্রবিরতি চুক্তি কার্যকর হওয়ার ঘোষণা দেন। বুধবার স্থানীয় সময় ভোর ৪টা থেকে চুক্তিটি কার্যকর হয়। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, এই হামলায় ৪ জন বেসামরিক নাগরিক ও ২ সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ জন। তাদের মধ্যে শিশু, নারী ও সিরীয় রেড ক্রিসেন্টের কর্মীরা রয়েছেন। রেড ক্রিসেন্ট জানায়, আল দাবুসিয়ে এবং আল আরিদা সীমান্তে মানবিক সহায়তার কাজ পরিচালনার সময় এক স্বেচ্ছাসেবক নিহত এবং আরেকজন আহত হয়েছেন। হামলায় বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ও কাজের স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও সংস্থাটি জানিয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, আরিদা ও দাবুসিয়ে সীমান্ত পয়েন্টে আঘাত এনেছে ইসরায়েল। এ বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনী কোনো মন্তব্য করেনি। তবে আগের এক বিবৃতিতে তারা জানিয়েছিল, সিরিয়ার সেই অবস্থানগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে যেখানে ইরানের সংশ্লিষ্টতা রয়েছে। ইরান ও তার মিত্র হিজবুল্লাহর আঞ্চলিক প্রভাব কমানোর একটি বড় পরিকল্পনার অংশ হিসেবেই এসব পদক্ষেপ নেওয়া হয় বলে তারা দাবি করেছে। এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম মঙ্গলবার জানিয়েছে, সিরিয়ায় ইরান সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠীর অস্ত্র ভাণ্ডারে হামলা চালানো হয়েছে। সোমবার মার্কিন বাহিনীর উপর ইরানের ইন্ধনে চালানো একটি হামলার প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়। আবার এদিকে সিরিয়া ও লেবাননের মধ্যকার 10টি আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক সীমান্ত ক্রসিং লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে অন্তত 6 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 15 জনেরও বেশি। ইউক্রেনে টানা 2.5 বছরেরও বেশি সময় ধরে তুমুল আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। মাঝে এই যুদ্ধে কিছুটা ধীর গতি দেখা গেলেও সম্প্রতি হামলা বেশ জোরদার করেছে রাশিয়া। সংঘাত শুরুর পর থেকে সবচেয়ে দ্রুত ও বিস্ময়কর গতিতে ইউক্রেনের অভ্যন্তরে এগিয়ে যাচ্ছে রুশ বাহিনী। এমনকি ইতোমধ্যে গুঞ্জন উঠেছে যে গত 1 মাসে লন্ডনের অর্ধেকের সমান আয়তনের এলাকা ইউক্রেনের কাছ থেকে দখল করে নিয়েছে রাশিয়া। 27 নভেম্বর বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ান বাহিনী 2022 সালের আক্রমণের প্রথম দিনগুলোর চেয়ে ইউক্রেনে বর্তমানে সবচেয়ে দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে বলে বিশ্লেষক এবং যুদ্ধ ব্লগাররা মঙ্গলবার জানিয়েছেন। গত মাসে রুশ সৈন্যরা লন্ডনের আয়তনের সমান অর্ধেক এলাকা নিজেদের দখলে নিয়ে গেছে বলেও জানিয়েছেন তারা। বিশ্লেষকরা মনে করছেন 2022 সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইউক্রেন রাশিয়া যুদ্ধে রাশিয়ার সেনাবাহিনী এর আগে কখনো এত দ্রুত ইউক্রেনের অঞ্চলগুলোতে অগ্রসর হয়নি। রাশিয়া ভিত্তিক সংবাদ মাধ্যম নিউজ গ্রুপ এজেন্টস্টভও এক প্রতিবেদনে বলেছে, ইউক্রেন অধিকৃত অঞ্চলের মধ্যে আয়তনের দিক থেকে নতুনভাবে সাপ্তাহিক ও মাসিক রেকর্ড স্থাপন করেছে রাশিয়া। রাশিয়ার সেনাবাহিনী গত সপ্তাহে ইউক্রেনের প্রায় 235 বর্গ কিলোমিটার দখল করেছে, যা 2024 সালের জন্য একটি সাপ্তাহিক রেকর্ড।
এর আগে চলতি বছর জুলাই মাসে রাশিয়া পূর্ব ইউক্রেনে দ্রুত অগ্রসর হতে শুরু করে। ওপেন সোর্স মানচিত্র অনুসারে এরপর থেকেই রাশিয়ার অগ্রগতি ত্বরান্বিত হয়েছে। রাশিয়া ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর থেকে পূর্ব ইউরোপের এই দেশটিতে প্রায় 12,000 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। 2.5 বছর ধরে চলা এই যুদ্ধে ইউক্রেনের দোনেৎস্ক, লুহান্স্ক, খেরসন ও জাপোরিঝিয়া 4টি প্রদেশের আংশিক দখল নিয়েছে রুশ বাহিনী। এই 4 প্রদেশের রাশিয়ার দখলে যাওয়া অংশের সম্মিলিত আয়তন ইউক্রেনের মোট ভূখণ্ডের 1/5। অবশ্য যুদ্ধরত এই দুই দেশের কেউই তাদের নিজস্ব ক্ষয়ক্ষতির সঠিক তথ্য প্রকাশ না করলেও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো হতাহতের সংখ্যা কয়েক লাখ বলে অনুমান করছে। বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, যুক্তরাষ্ট্র কিয়েভকে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা সেই ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা আক্রমণ করার অনুমতি দেওয়ার পর চলমান এই যুদ্ধটি সবচেয়ে বিপজ্জনক পর্যায়ে প্রবেশ করেছে। চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের বাড়তি উত্তাপের মধ্য দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ বাধার ইঙ্গিত বেশ জোরেশোরে পাওয়া যাচ্ছে। জানা গেছে, সুপার পাওয়ার রাশিয়া ইউক্রেনের সর্বশেষ হামলায় রেকর্ড সংখ্যক ড্রোন ব্যবহার করেছে। ইউক্রেনের বিমান বাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে, কিয়েভে করা সর্বশেষ হামলায় মোট 188টি বিস্ফোরকভর্তি ড্রোন নিক্ষেপ করেছে রাশিয়া। এমন পরিস্থিতির মাঝেই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইউক্রেন সম্প্রতি রাশিয়ার গভীরে দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যে হামলা চালিয়েছে তার করা জবাব দেবে মস্কো। রাশিয়ার রোসিয়াস্কিয়া গ্যাজেটা পত্রিকাকে বুধবার লেভরভ এসব কথা বলেন। তিনি বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত রাশিয়ার ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলাকে সংঘাত বাড়ানোর পদক্ষেপ বলে আমরা মনে করি। আমরা যত রকমের হুঁশিয়ারি দিয়েছি তা উপেক্ষা করার অগ্রহণযোগ্য পদক্ষেপ অবশ্যই উপযুক্ত জবাব পাবে। লেভরভ বলেন, রাশিয়ান নাগরিক এবং অবকাঠামোর উপর হামলার পেছনে যারা জড়িত তারা উপযুক্ত শাস্তির সম্মুখীন হবে। তিনি বলেন, শত্রুদের কাছ থেকে আসা কোনো হামলাই আমাদের লক্ষ্যচ্যুত করতে পারবে না। লেভরভ অঙ্গীকার ব্যক্ত করে বলেন, রাশিয়ার বিরুদ্ধে যে কোনো নিরাপত্তা হুমকি নস্যাৎ করবে মস্কো। মার্কিন নেতৃত্বাধীন নেটো জোটে যোগদানের বিষয়ে ইউক্রেনের আকাঙ্ক্ষাকেও রাশিয়া নিজের জন্য হুমকি বলে মনে করে। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার বলেছে, ইউক্রেন গত 23 ও 25 নভেম্বর আমেরিকার সরবরাহ করা দূরপাল্লার ATACMS ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। রুশ সামরিক বাহিনী বলছে, ইউক্রেনের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলার জন্য প্রস্তুতি ইতোমধ্যে নেওয়া হয়েছে। আবার এদিকে অপ্রতিরোধ রাশিয়া আগে থেকে আরও বেশি শক্তি সঞ্চার করে ইউক্রেনের অভ্যন্তরে এগিয়ে চলছে। এর মধ্যেই রেকর্ড সংখ্যক ড্রোন ব্যবহার করে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়ার সেনাবাহিনী। ইউক্রেনের বিমান বাহিনীর দেওয়া একটি বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত ইউক্রেনের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে মোট 188টি বিস্ফোরকভর্তি ড্রোন নিক্ষেপ করেছে রুশ বাহিনী। এসব ড্রোনের মধ্যে 76টিকে আঘাত হানার আগেই এয়ার ডিফেন্স ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করে দিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী। সেই সঙ্গে 96টি ড্রোনকে দিকভ্রান্ত করতে সক্ষম হয়েছে। কিন্তু বাকি 16টি ড্রোনের আঘাতে রাজধানী কিয়েভ এবং সংলগ্ন শহর তেরনোপিলের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। দুই শহরের বেশ কিছু আবাসিক ভবন ধ্বংস হয়েছে। এছাড়া বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ক্ষয়ক্ষতি হওয়ায় কিয়েভ এবং তেরনোপিলের বহু এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।